হ্যালো বন্ধুরা, সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ডব্লিউপি মেন এক্সামে আসতে পারে এমন কতগুলি গুরুত্বপূর্ণ অঙ্ক। তো ডব্লিউপি মেন এক্সামের জন্য যে স্পেশাল ক্লাস যে ব্যবস্থা করা ছিল সেই স্পেশাল ক্লাসে আজকের প্রথম ক্লাস। এই প্রথম ক্লাসে আজকে আমি নাম্বার সিস্টেম সম্পর্কে আলোচনা করব। তো সর্বপ্রথম এই প্রথম ক্লাসে আমি তোমাদের বলে দিই যে ডব্লিউপি মেইন এক্সামে যে স্পেশাল ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো কিভাবে তৈরি হবে। তো প্রথমে অধ্যায়ভিত্তিক আমি প্রথমে তোমাদের শেখাবো যে প্রত্যেকটা অধ্যায় যে অধ্যায়গুলো এক্সামে খুব গুরুত্বপূর্ণ সেইগুলো করাবো। প্রথমে জেনারেল ম্যাথ, তারপরে অ্যাডভান্স ম্যাথ তোমাদের শেখাবো। এরপরে ডব্লিউপি এক্সামে আসতে পারে এমন কতগুলি অঙ্ক তোমাদের সাজেশন হিসাবে তোমাদের সেগুলোকে করিয়ে রাখবো। তারপরে প্র্যাকটিস সেট অনুসারে তোমাদের সেগুলো করাবো। তো তোমাদের বলবো অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো। আশা করি তোমরা এখান থেকে উপকৃত হবে এবং তোমাদের বলবো অবশ্যই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করো এবং যদি ভালো লেগে থাকে এবং যদি উপকার পাও তো অবশ্যই ভিডিওগুলোকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও কোনো বন্ধুর কাছে। বেশি করে শেয়ার করো যাতে এই চ্যানেলটিকে আরও উপরে নিয়ে যাওয়া সম্ভব হয়। তো তোমাদের বলবো অবশ্যই সাথে থাকো। আমি চেষ্টা করব যাতে ডব্লিউপি মেন এক্সাম রিলেটেড যে অঙ্কগুলি আসতে পারে সেই অঙ্কগুলিকে যেমন তোমাদের করানো এবং সহজ পদ্ধতিতে করানো যাতে সহজেই তোমরা করতে পারো খুব কম সময়ের মধ্যে। তো তোমরা সবাই জানো ডব্লিউপি মেন এক্সামে অঙ্ক এবং জিআই সাধারণত 35 মার্কে এসে থাকে। তো 20 মার্ক হচ্ছে অঙ্ক এবং 15 মার্ক হচ্ছে জিআই। এই 35 মার্কের টার্গেট করে আমি আজকে প্রথম শুরু করছি ডব্লিউপি মেন এক্সামের জন্য ক্লাস। তো এই 35 মার্কের মধ্যে আমার চেষ্টা থাকবে যে তোমাদের ম্যাক্সিমাম 30 মার্ক তুলে নিয়ে আসা। কীভাবে 30 মার্ক তোলা যায় তার প্রসেসও তোমাদের ধীরে ধীরে এক একটা ভিডিওর মাধ্যমে তোমাদের বোঝাবো এবং বলবো। তো সর্বপ্রথম অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো আমি তোমাদের করাচ্ছি, সেইগুলোকে ধীরে ধীরে দেখো এবং যদি তোমাদের কোনো পার্ট বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাও। আমি কোনো ভিডিওর মাধ্যমে সেগুলোকে ডিটেলস তোমাকে বুঝিয়ে দেবো। তো সাধারণত এই স্পেশাল ক্লাসগুলোতে আমি শর্টকাট ফর্মই তোমাদের করাবো যাতে এক্সামে তোমরা করতে পারো, যেহেতু এটা এক্সাম রিলেটেড ক্লাস এবং এক্সামে যে অঙ্কগুলো আসতে পারে এবং যেভাবে তোমরা সলিউশন করবে সেই অনুসারে আমি ক্লাসগুলো করাবো। যদি তোমাদের এগুলোকে ডিটেলস পেতে চাও তো অবশ্যই কমেন্ট বক্সে লেখো বা চ্যানেলের ভেতরে গিয়ে যে কোনো ভিডিও তোমরা দেখে নিতে পারো। তো জেনারেল ক্লাসে আমি সাধারণত ডিটেলসেই করাই, সাথে শর্টকাট ফর্মে বলে থাকি। তো এটা যেহেতু স্পেশাল ক্লাস তাই এখানে তোমাদের আমি শর্টকাট ফর্মটাই বেশি দেখাবো। তো তোমাদের বলবো অবশ্যই চ্যানেলের সাথে থাকো এবং অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দিও যাতে সবাই এর থেকে উপকার পেতে পারে। তো দেরি না করে শুরু করছি আজকের প্রথম ক্লাস এবং প্রথম ক্লাসে যে অধ্যায় দিয়ে শুরু করব সেটি হচ্ছে নাম্বার সিস্টেম, অর্থাৎ যাকে বাংলায় বলা হয় সংখ্যাতত্ত্ব। তো সংখ্যাতত্ত্বের প্রথম অঙ্ক দেখো, প্রথম অঙ্কে বলে দেওয়া আছে যে দুটি সংখ্যার সমষ্টি 13 এবং বিয়োগফল 3 হলে বৃহত্তম সংখ্যাটি কত। আমার মনে হচ্ছে এই অঙ্কগুলো গুরুত্বপূর্ণ হতে পারে। তো দেখে নাও যে অঙ্কটিকে আমরা কীভাবে করতে পারি। এই যে অঙ্কটি তোমাদের সামনে নিয়ে এসেছি এই অঙ্কটির 5টা পার্টে তোমাদের প্রশ্ন আসতে পারে। তো এখানে তোমাদের যেমন বৃহত্তম সংখ্যা চেতে পারে, তেমনি ক্ষুদ্রতম সংখ্যাও চেতে পারে, তেমনি সংখ্যা দুটির গুণফল চেতে পারে, তেমনি সংখ্যা দুটির বর্গের পার্থক্য চেতে পারে বা সংখ্যা দুটির অনুপাত চেতে পারে। এই 5টা অংশ তোমাদের এই একটা অঙ্ক দিয়ে চেতে পারে। তো কিভাবে করতে হবে আমি ধীরে ধীরে এক একটা করে বলছি, তোমরা অবশ্যই এগুলোকে নোট ডাউন করে রাখো এবং সহজেই এগুলোকে যেন তোমরা পরীক্ষায় করতে পারো তার প্রসেসগুলোকেও তোমরা লিখে রেখো। তাহলে সমষ্টি এবং বিয়োগফল অঙ্কে বলে দেওয়া থাকবে। তো আমরা যদি সমষ্টিকে এ ধরি এবং বিয়োগফলকে বি ধরি তাহলে আমাদের সূত্রগুলো লিখতে সুবিধা হবে যাতে বুঝতে পরবর্তীকালে সুবিধা হয়। তো সমষ্টিকে আমরা এ ধরে নিলাম এবং বিয়োগফলকে বি ধরে নিলাম। তাহলে বৃহত্তম সংখ্যা বের করার নিয়ম হচ্ছে এ প্লাস বি অর্থাৎ যোগফল যোগ বিয়োগফল বাই 2। অর্থাৎ যদি অঙ্কটি সলভ করি তাহলে যোগফল বলে দিয়েছে 13, বিয়োগফল বলে দিয়েছে 3 বাই 2। তাহলে 13 আর 3 যোগ করলে থাকে হচ্ছে 16 বাই 2, কাটলে থাকে 8। তাহলে বৃহত্তম সংখ্যাটি বেরিয়ে গেল 8। তো এখানে যেহেতু অঙ্কে বৃহত্তম সংখ্যাটি চেয়েছে তাহলে এর উত্তর দাঁড়াবে হচ্ছে 8। দ্বিতীয় পার্ট বলেছে ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা বের করার নিয়ম হচ্ছে সমষ্টি যেটা বলে দেবে সেটা আর বিয়োগফল যেটা বলে দেবে সেটা বিয়োগফল বাই 2। অর্থাৎ 13 বিয়োগ 3 বাই 2 সমান সমান 10 বিয়োগ 2, অর্থাৎ কাটলে থাকবে 5। তাহলে অ্যান্সার দাঁড়াবে কত? 5। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি দাঁড়াবে হচ্ছে 5।
এবার যদি তোমাদের বলে দেওয়া থাকে সংখ্যা দুটির গুণফল কী করে বের করবা, তাহলে সংখ্যা দুটির গুণফল বের করার নিয়ম হচ্ছে সমষ্টি যেটা বলা থাকবে তার স্কোয়ার মাইনাস বিয়োগফল যেটা বলা থাকবে তার স্কোয়ার বাই 4, অর্থাৎ 13-র স্কোয়ার মাইনাস 3-এর স্কোয়ার বাই 4। 13-র স্কোয়ার হচ্ছে 169, 3-এর স্কোয়ার হচ্ছে 9 বাই 4, অর্থাৎ 160/4, অর্থাৎ 4-4 16, অর্থাৎ দাঁড়াচ্ছে হচ্ছে 4 দিয়ে 4-4 16 40। এদের সংখ্যার গুণফল দাঁড়াবে হচ্ছে 40। তাহলে ভালো করে বুঝে নাও যে অঙ্কগুলিকে আমরা কীভাবে করছি। দেখো না, বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা, বৃহত্তম সংখ্যা 8, ক্ষুদ্রতম সংখ্যা 5, দেখো 5 এটা কত 40 বেরিয়ে গেল। আমরা যেটা যদি একবারে বের করতে পারি চাই, তাহলে এই সূত্রটি ধরে আমরা বের করতে পারি। সংখ্যা দুটি বর্গের পার্থক্য আমরা কী করে বের করব? যখনই বলবে সংখ্যা দুটি বর্গের পার্থক্য, তখনই আমরা কি করব, এই যোগফল গুণ বিয়োগফল করে দেবো, তাহলেই বেরিয়ে আসবে। অর্থাৎ 13 গুণ 3, অর্থাৎ 3 3-কে 9, 3 অক্ষে 3, 39। এটাই হচ্ছে সংখ্যা দুটি বর্গের পার্থক্য। এবার যদি বলা হয় সংখ্যা দুটি অনুপাত আমরা কী করে বের করব? সংখ্যা দুটি অনুপাত বের করতে হলে যোগফল যোগ বিয়োগফল অনুপাত যোগফল বিয়োগ বিয়োগফল, অর্থাৎ যোগফল যোগ বিয়োগফল মানে হচ্ছে 13 যোগ 3 অনুপাত 13 বিয়োগ 3, অর্থাৎ 13 যোগ 3 মানে হচ্ছে 16 অনুপাত 10। যদি কাটি 5 দুগুণী 10, 8 দুগুণী 16, অর্থাৎ 8 অনুপাত 5। এটাই হচ্ছে উত্তর। তো এই 5টি পার্ট আমি তোমাদের এই একটা অঙ্কের মাধ্যমে বোঝালাম। সূত্রগুলোকে মনে রেখো, তাহলে কিন্তু তোমরা সহজেই এগুলোকে করতে পারো এবং একবারেই এগুলোকে আনা সম্ভব। তো এবার দেখে নাও যে পরের অঙ্ক আমরা কীভাবে করতে পারি। এবার দেখো পরের অঙ্ক। দেখো পরের অঙ্ক বলেছে দুটি সংখ্যার সমষ্টি 12, তাদের অনন্যকের সমষ্টি হচ্ছে 12/35, তাহলে সংখ্যা দুটি কী কী? এখানে অনন্যক বলতে কি বোঝানো? ধরো আমরা একটা সংখ্যা এ ধরলাম, তাহলে এর অনন্যক কত হবে? এর অনন্যক মানে এটা উল্টে যাবে, অর্থাৎ 1/a দাঁড়িয়ে যাবে। এ মনে আর যদি কোনো সংখ্যা হয় তাহলে 1 ধরে নেব, তাহলে দাঁড়াবে 1/a। অর্থাৎ আমি যদি ধরি 5, তাহলে আমরা অনন্যক কত হবে? 1/5। তাহলে এরকম বলেছে দুটি সংখ্যার সমষ্টি। আমরা ধরে নিলাম একটি সংখ্যা a, অপর সংখ্যাটি হচ্ছে b। তাহলে এদের অনন্যক কত হবে? এদের অনন্যক হবে হচ্ছে 1/a, আর একটা হবে 1/b। এই অনন্যকের সমষ্টি, তাহলে অনন্যকের সমষ্টি কত? অঙ্কে বলে দিয়েছে 12/35। এবার খেয়াল করে দেখো, আমি যদি এটাকে ভগ্নাংশে যোগ করি তাহলে কত দাঁড়াবে? ab প্লাস a প্লাস b সমান 12/35। এবার দেখো a প্লাস b মানে হচ্ছে 12, অর্থাৎ সংখ্যা দুটির যোগফল 12, তাহলে সংখ্যা দুটির গুণফল দাঁড়াচ্ছে 35। তাহলে খেয়াল করে দেখো, সংখ্যা দুটির সমষ্টি যদি 12 হয় তাহলে সংখ্যা দুটি কী কী হবে? তাহলে যদি 12 হয় তাহলে সংখ্যা দুটি কী কী হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে a প্লাস b অঙ্কে দাঁড়িয়েছে কত? 12, আর গুণফল অঙ্কে দাঁড়িয়েছে কত? 35। এবার সহজেই দেখো অপশানে আমরা বের করতে পারবো 5 7 কত? 35, আর 7 আর 5 যোগ করলে 12 হয়। তাহলে 7 প্লাস 5, 7 আর 5 যোগ করলে যেমন 12 হয়, তেমনি 7 গুণ 5 করলে হয় 35। এইভাবে খুব সহজে অঙ্কটি করতে পারি আমরা। অর্থাৎ যোগফল ওপরে বসবে আর গুণফল নিচে বসবে। ঠিক একইভাবে পরের অঙ্কটি দেখো। পরের অঙ্কটিতে বলা আছে দুটি সংখ্যার গুণফল বলে দিয়েছে 15, সমষ্টি বলে দিয়েছে 8, সংখ্যা দ্বয়ের অনন্যকের সমষ্টি কত? তাহলে কিছুক্ষণ আগেই বললাম, আমরা যে প্রসেসটা তোমাদের দেখালাম, সংখ্যা দুটির সমষ্টি বের করতে বলেছে, অর্থাৎ অনন্যকের সমষ্টি। তাহলে অনন্যকের সমষ্টি মানে হচ্ছে এটা, অর্থাৎ আমরা সূত্র ব্যবহার করতে পারি a প্লাস b বাই ab। তাহলে a প্লাস b মানে হচ্ছে যোগফল, ab হচ্ছে গুণফল। দেখো অঙ্কে বলা আছে গুণফল বলেছে 15, তাহলে গুণফল 15 নিচে বসালাম, আর সমষ্টি বলেছে 8, সেটি উপরে বসালাম, অর্থাৎ উত্তর বেরিয়ে আসলো 8/15। তাহলে আমরা সহজেই এটাকে একবারে করতে পারি, উপরে যোগফল নিচে গুণফল, তাহলেই কিন্তু অনন্যকের যোগফল বেরিয়ে আসবে। কীভাবে বেরোবে তার প্রসেসটা দেখো এখানে ভালো করে বুঝে নাও। তো এবার দেখে নাও যে পরের অঙ্ক আমরা কীভাবে করতে পারি। এবার দেখে নাও যে পরে একটা নতুন টাইপের। দেখো নতুন টাইপের মধ্যে তো তোমাদের একটা কথা বলে রাখি যে নাম্বার সিস্টেম একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে কিন্তু অনেক ধরনের অঙ্ক আছে, তার মধ্যে একটা পার্ট হচ্ছে বিভাজ্যতা। বিভাজ্যতা এমন একটা অঙ্ক যে কোনো এক্সামে এটা এসে থাকে। তো মেন এক্সামে একটা অঙ্ক তোমরা ধরে নিতে পারো বিভাজ্যতার থেকে আসবেই, এবং নাম্বার সিস্টেম থেকে মিনিমাম একটা থেকে দুটো অঙ্ক এসেই থাকে। তো তোমাদের বলবো অবশ্যই গুরুত্ব সহকারে করো, কারণ প্রত্যেকটা নাম্বার কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই আমি চেষ্টা করছি টাইপগুলোকে তোমাদের করানো,
এই টাইপগুলো তোমরা যদি করো তো আশা করব এর মধ্যে তোমাদের আসার সম্ভাবনা আছে, এবং যতটা সম্ভব আমি চেষ্টা করব সমস্ত টাইপ তোমাদের শিখিয়ে দেওয়া, যাতে এক্সামে কোনো অসুবিধা না হয়। এবার দেখো পরের অঙ্ক বলেছে কত, এই সংখ্যাটি এই কোন সংখ্যা মানে স্টারে কোন সংখ্যা বসবে যখন সংখ্যাটি 11 দ্বারা বিভাজিত হবে। স্টার, এই যে স্টার একটা মেইন সংখ্যা আছে, এর মাঝখানে একটা স্টার দিয়ে রেখেছে, অর্থাৎ এখানে একটা সংখ্যা মিসিং করে রেখেছে। এখানে কোন সংখ্যা বসবে যখন সংখ্যাটি 11 দ্বারা বিভাজিত হবে। অর্থাৎ এই অঙ্কটি করতে গেলে আমাদের 11 বিভাজ্যতার নিয়ম জানতে হবে। তো তোমাদের বলবো যারা বিভাজ্যতার নিয়ম এখনও জানো না বা শেখোনি, তাদের বা অসুবিধা হয় করতে, তোমাদের বলবো চ্যানেলে বিভাজ্যতার নিয়ম দেওয়া আছে, তোমরা অবশ্যই সেখানে গিয়ে দেখে নিও, তাহলে কিন্তু খুব সহজেই তোমরা করতে পারো। তো তোমাদের অবশ্যই বলে বিভাজ্যতার নিয়মটা দেখে নিও, তাহলে কিন্তু করতে তোমাদের সুবিধা হবে। তো এবার দেখে নাও যে অঙ্কটিকে আমরা কীভাবে করব। এখানে অঙ্কে বলা আছে 9 7 2 1 5 3 6, অর্থাৎ 11 বিভাজ্যতার নিয়ম কি? 11 বিভাজ্যতার নিয়ম হচ্ছে একটা বাদে একটা সংখ্যা আমাদের এখানে যোগ করতে হবে। অর্থাৎ এখানে 9 2 5 এবং 6, দেখো একটা বাদে একটা সংখ্যা আমরা যোগ করব, অর্থাৎ 9 যোগ 2 5 যোগ 6। এখানে যোগফল কত আছে? 9 আর 6 11, 9 থেকে 2 গেলে 11, অর্থাৎ 22। আর বাকি যে সংখ্যাগুলো পড়ে থাকবে, অর্থাৎ একটা ঘর বাদে আর একটা ঘর যে সংখ্যাগুলো পড়েছে সেই সংখ্যাগুলোকে যোগ করতে হবে, অর্থাৎ 7 যোগ 1 যোগ স্টার। এই স্টারে কোন সংখ্যা বসবে এটাই আমাদের বের করতে হবে। তাহলে 7 যোগ 1 যদি যোগ করি তাহলে কত দাঁড়াবে? 8। এবার কি করব, এই দুটো সংখ্যাকে আমরা বিয়োগ করব। বিয়োগ করলে কত থাকছে? বিয়োগ করলে থাকে 14। এবার 11 বিভাজ্যতার নিয়ম হচ্ছে এইভাবে একটা ঘর বাদে একটা সংখ্যা আমরা যোগ করে যে দুটো পার্ট আমরা পেলাম, এই দুটো পার্টের বিয়োগফল যদি 0 আসে বা 11 আসে বা 11-র কোনো গুণিতক আসে, তখন পুরো সংখ্যাটি 11 দ্বারা ভাগ যাবে। অর্থাৎ এখানে যে বিয়োগফল আসতে হবে এটা অবশ্যই 11-র গুণিতক আসতে হবে। তাহলে খেয়াল করে দেখো এখানে এসছে কত? 14। তো এখানে তো 11 গুণিতক আসেনি, কিন্তু 11 থেকে কত কম এসছে, কত বেশি এসছে আমাদের সেটা বের করতে হবে। তাহলে 11 থেকে এখানে বেশি এসছে কত? 3। তো এই 3ই বসে যাবে স্টারে ঘরে। তাহলে এখানে উত্তর বেরিয়ে গেল হচ্ছে 3। এই ক্ষেত্রে একটা জিনিস তোমাদের বলে রাখি যে এরকম যখনই অঙ্ক দেবে যে 11 বিভাজ্যতার নিয়মের পর্যায়ে আসবে, তখন তোমরা একটা ঘর বাদে একটা ঘর তোমরা যোগ করলে, আবার বাকি যেগুলো থাকবে সেগুলো যোগ করার পর যে সংখ্যাটি এখানে আসবে সেটা যদি 11-র কম হয়, ভালো করে বুঝে নাও, 11-র যদি কম হয় তাহলে যে বিয়োগ করলে যেটা আসবে সেটাই উত্তর। 11-র কম হলে বিয়োগ করলে যেটা আসবে সেটাই উত্তর। আর যদি 11-র বেশি হয় তাহলে যে সংখ্যাটি আসবে সেই সংখ্যাটি থেকে 11 বিয়োগ করে যেটি উত্তর আসবে সেটি অ্যান্সার, যেটা হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে হয়েছে। এখানে বিয়োগফল 14 এসছে, যেহেতু 11-র থেকে বেশি তাই 11-র থেকে এটা বিয়োগ করে যেটা আসলো বিয়োগফল সেটাই কিন্তু এর উত্তর। এই দুটো জিনিসকে তোমরা খেয়াল রাখো, সহজে এটাকে করতে পারবে। এবার দেখে নাও যে পরের অঙ্ক। দেখো পরের অঙ্কে বলা রয়েছে 4 2 5 7 3 স্টার। এই স্টারে কোন সংখ্যা বসবে যখন সংখ্যাটি 72 দ্বারা বিভাজিত হবে। তোমাদের একটা সংখ্যা দেখালাম 11 আর একটা এখানে 72। তো তোমাদের বলবো 9-এর বিভাজ্যতার নিয়ম, যেমন 3-এর বিভাজ্যতার নিয়ম, 9-এর বিভাজ্যতার নিয়ম, 7-এর এবং 72-এর বিভাজ্যতা, 11-র বিভাজ্যতার নিয়ম, এই যে বিভাজ্যতা তোমাদের দেখালাম এই জিনিসগুলো ভালো করে করো। এই 3টে বিভাজ্যতার নিয়মের উপরে বেশি অঙ্ক আসে, এখান থেকেই বড় সংখ্যা তৈরি হয়ে থাকে, যেমন 72 88 45, এই যে বিভিন্ন ধরনের সংখ্যাগুলো বড় বড় সংখ্যাগুলো থাকে এটা এর উপরে দাঁড়িয়ে থাকে। তো তোমাদের বলবো অবশ্যই এই 3টে বিভাজ্যতার নিয়মকে ভালো করে করো, তাহলে কিন্তু করতে সুবিধা হবে। তো বড় সংখ্যা যখন আসবে তখন আমরা কি করব সেটাকে ফলো করো। আমাদের সংখ্যা দিয়েছে 4 2 5 7 3 স্টার, আর কত দিয়ে বিভাজিত যাবে? 72 দিয়ে। তো যখনই বড় সংখ্যা আসবে তোমরা কি করবা, এই বড় সংখ্যাকে দুটো ভাগে ভাগ করতে হবে, অর্থাৎ দুটো সংখ্যার গুণফল আকারে এটাকে প্রকাশ করতে হবে 72কে। তাহলে 72কে দুটো সংখ্যার গুণফলকে প্রকাশ করি, কত হবে? 8 9 72। তাহলে কোন দুটো সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে? সংখ্যা দুটি হচ্ছে কোপ্রাইম নাম্বার হচ্ছে, অর্থাৎ পরস্পর মৌলিক সংখ্যা হতে হবে। তো সহজভাবে বলতে গেলে একটি সংখ্যা দিয়ে অপর সংখ্যা যেন কখনো ভাগ না যায়, এমন দুটি সংখ্যা আকারে এই সংখ্যাগুলোকে ভাঙতে হবে।
তাহলে একটি সংখ্যা অপর সংখ্যা কখনো ভাগ যাবে না। দেখো 72 দিয়ে আমরা ভেঙেছি, 8 আর 9, 8 দিয়ে 9কে কখনোই ভাগ যাবে না, বা এদের সাধারণ উৎপাদক 1, তবেই আমরা সংখ্যাটিকে ভাঙতে পেরেছি। তাহলে 72কে বিভাজ্যতা নিয়ম আমরা যদি করতে চাই তাহলে 8-এর বিভাজ্যতা নিয়ম লাগবে আর 9-এর বিভাজ্যতা নিয়ম লাগবে। আমরা 8-এর বিভাজ্যতা নিয়মটাকে না দেখে আমরা 9-এর বিভাজ্যতা নিয়মকে এর উপর অ্যাপ্লাই করব, তাহলেই কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব খুব সহজে। কীভাবে দেখো, 9-এর বিভাজ্যতা নিয়ম কি? 9-এর বিভাজ্যতা নিয়ম হচ্ছে যে সংখ্যাগুলি তোমার সামনে দেওয়া থাকবে সেগুলোকে যোগ করতে হবে। যোগ করে যোগফল যদি 9 দিয়ে ভাগ যায় তবেই কিন্তু সংখ্যাটি সম্পূর্ণ 9 দ্বারা বিভাজিত হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, সংখ্যাগুলিকে যোগ করব। যোগ করলে কত আসে দেখে নিই। 4, 5, 6, 5 আর 6 11, 11 আর 7 18, 18 আর 3 21। তাহলে সংখ্যাগুলির যোগফল দাঁড়িয়ে গেল কত? 21। তাহলে সংখ্যাগুলির যোগফল যখন 21 দাঁড়ালো, 21 তো 9 দিয়ে ভাগ যায় না, তাহলে নিশ্চয়ই আরও কোনো এর পরবর্তী আমাদের কোনো সংখ্যা নিতে হবে যেটা 9 দিয়ে ভাগ যায়। তাহলে 9-এর গুণিতক কত হবে, যেটি 21-এর বড় হতে হবে। তাহলে 9-এর গুণিতক কত হবে 21-এর বড়? সেটা হচ্ছে 27। 27 9 দিয়ে ভাগ যায়, তাহলে এই 27 21 থেকে কত বেশি? তাহলে 27 21 থেকে কত বেশি? 6 বেশি। এই 6 তখন স্টারে বসে, তাহলে এর উত্তর দাঁড়িয়ে যাবে কত? 6। তাহলে খুব সহজেই কিন্তু আমরা জিনিসগুলোকে করতে পারি। একটু ভালো করে বুঝে নাও, তাহলে কিন্তু অঙ্ক করতে তোমাদের সুবিধা হবে। এবার দেখে নাও যে পরের অঙ্ক আমরা কীভাবে করতে পারি। এবার দেখো না যে পরের অঙ্ক, দেখো পরের অঙ্ক বলেছে একটি ভাগ অঙ্কে ভাজক হয় ভাগফলের 10 গুণ এবং ভাগশেষের 5 গুণ। ভাগশেষ যদি 46 হয় তাহলে ভাজ্য কত? তো এইটা সাধারণত একটা ভাগ অঙ্কের পর্যায় থেকে অঙ্কটি তৈরি করা হয়েছে। এই অঙ্কগুলি আসার সম্ভাবনাও থাকে, তো এর জন্যই অঙ্কটি তোমাদের রেখেছি আমি আজকের ভিডিওতে। কিভাবে করতে হবে সেটা দেখে নাও। প্রথম কথা হচ্ছে ভাগ অঙ্কের আমরা এটাকে জানি ভাজক, আর মাঝখানেরটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাগফল, আর শেষে থাকবে হচ্ছে ভাগশেষ। এই 5 পার্টগুলো আমাদের মনে রাখতে হবে। এবার খেয়াল করে দেখো অঙ্কে কি বলেছে, ভাজক হয় ভাগফলের 10 গুণ, অর্থাৎ ভাজক যত হবে ভাগফল যত হবে, ভাগশেষ যত হবে বা ভাগফল যত হবে, ভাগফলের 10 গুণ হবে হচ্ছে ভাজক। অর্থাৎ বলে দিয়েছে এখানে ভাজক হয় ভাগফলের 10 গুণ, অর্থাৎ ভাগফল যে সংখ্যাটি হবে তার 10 গুণ হতে হবে ভাজক। আবার কি বলেছে, ভাজক হয় ভাগশেষের 5 গুণ, অর্থাৎ ভাগশেষ যত হবে ভাজক হবে তার 5 গুণ। তাহলে অঙ্কে ভাগশেষ বলে দিয়েছে কত? 46। তাহলে অঙ্কে যদি ভাগশেষ 46 বলে দেওয়া থাকে তাহলে ভাজক কত হবে? তাহলে ভাজক দেখো বলেছে ভাগশেষের 5 গুণ হতে হবে, তাহলে আমরা বলতে পারি 46 গুণ 5 অর্থাৎ 230 হচ্ছে ভাজক। এবার কি বলেছে দেখো, ভাজক হয় ভাগফলের 10 গুণ, তাহলে ভাগফল যত হবে তার 10 গুণ হতে হবে হচ্ছে ভাজক। তাহলে ভাজক যদি 130 থাকে, 230 থাকে, তাহলে ভাগফল কত হবে? সেটা 10 দিয়ে ভাগ করতে হবে, করলেই বেরিয়ে আসবে কত? ভাগফল। তাহলে ভাগফল পেয়ে গেলাম কত? 23, আর ভাজক পেয়ে গেলাম কত? 230, আর ভাগশেষ 46। এবার ভাজ্য বের করার সূত্রটি কি? ভাজ্য বের করার সূত্রটি হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, অর্থাৎ ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজক অঙ্কে কত বলেছে? 230। ভাগফল অঙ্কে কত বলেছে? 23। এর সাথে যোগ করতে হবে ভাগশেষ অর্থাৎ 46, তাহলেই আমরা ভাজ্য পেয়ে যাব। অর্থাৎ গুণ করলে কত আসে? তাহলে 230 থেকে 23 গুণ করলে তাহলে সহজেই দেখো 23-এর স্কোয়ার যদি করি এবং তার সাথে শূন্য বসিয়ে দিই তাহলেই কিন্তু এর গুণফলটা বেরিয়ে আসবে। তা 23-এর স্কোয়ার কত হয়? 529। এর সাথে যোগ করবো কত? শূন্য, তার সাথে যোগ করব 40, তাহলে উত্তর কত চলে আসছে? উত্তর চলে আসছে 6, 3, 3, 5, অর্থাৎ অপশান সি হচ্ছে উত্তর। এটাই হচ্ছে অঙ্কের উত্তর। তো এই ধরনের অঙ্ক পরীক্ষা আসার সম্ভাবনা আছে, তোমরা অবশ্যই করে যেও যাতে সহজেই করতে পারো, এবং আমি তোমাদের বুঝিয়ে দেখালাম, তোমরা সহজেই কিন্তু এক লাইনেই উত্তরটিকে লিখতে পারো। এবার দেখানো যায় পরের অঙ্ক। দেখো পরের অঙ্কে কী বলা আছে। পরের অঙ্কে বলা আছে কোনো সংখ্যাকে 35 দিয়ে ভাগ করলে 26 ভাগশেষ থাকে, সেই সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? অর্থাৎ 35 দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ করা হয় তাহলে 26 ভাগশেষ থাকে, সেই সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে কত থাকবে?
অর্থাৎ কোনো একটি সংখ্যা সেটা আমরা জানি না, যদি 35 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত থাকবে? ভাগশেষ থাকবে হচ্ছে 26। বা সেই একই সংখ্যাটিকে যদি 7 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত থাকবে? এই অঙ্কটা একটা লজিক কাজ করলে খুব সহজেই আমরা করতে পারবো। তো প্রথমে আমি তোমাদের একটা প্রসেস দেখাচ্ছি, যেটা সব রকম অঙ্ক তোমাদের করতে হবে, কোনো কিছু দেখা লাগবে না। প্রসেসটা হচ্ছে, এখানে ভাগফল তো বলা নেই, তো ভাগফলটাকে আমরা 1 ধরে নিই। ভাগফলটা যদি 1 ধরে নিই তাহলে আমরা সহজেই সূত্র অনুসারে এটাকে সাজিয়ে ভাজ্যটা বের করে নিতে পারবো। কী করে? 35 অর্থাৎ ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ করলে আমরা ভাজ্য পেয়ে যাচ্ছি, অর্থাৎ 35 যোগ 26 দাঁড়াচ্ছে কত? 5 11 1 3 4 5 6 61। তাহলে ভাজ্য বেরিয়ে গেল কত? 61। তাহলে এই সংখ্যাটিকেই 7 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 7 8 কত? 56। থাকছে কত? 5। এটাই কিন্তু আমাদের অঙ্কের উত্তর। তো যদি এখানে ক্ষেত্রে আমাদের কোনো কিছু দেখা লাগবে না, আমরা আর একটা জিনিস ব্যবহার করতে পারি অঙ্কটি করার জন্য, আর একটা প্রসেস আমরা করতে পারি বা পদ্ধতি আমরা করতে পারি। কি? যে পরের সংখ্যার যেটা ভাজক রয়েছে সেই সংখ্যাটি দিয়ে আগের সংখ্যার ভাগশেষকে আমরা ভাগ করতে পারি। অর্থাৎ পরের সংখ্যার ভাজক কত রয়েছে? 7, এটা দিয়ে 26কে আমরা ভাগ করতে পারি। অর্থাৎ ভাগ করলে যেটা ভাগশেষ আসবে সেটাই উত্তর হয়ে যাবে, অর্থাৎ 3 7 21। ভাগশেষ কত থাকছে? 5। এটাই কিন্তু উত্তর হচ্ছে। দেখো উত্তরের সাথে আমাদের মিলে গেছে, কিন্তু এখানে একটা কন্ডিশন আমাদের থাকতে হবে, সেটা হচ্ছে যে পরবর্তী ভাজক যেটা হবে তার আগের ভাজককে অবশ্যই ভাগ যেতে হবে, অর্থাৎ 7 দিয়ে 35কে এখানে ভাগ যেতে হবে। অর্থাৎ পরবর্তী ভাজকটা দিয়ে আগের ভাজককে অবশ্যই ভাগ করা যাবে, তবেই কিন্তু এই প্রসেসটা অ্যাপ্লিকেবল হবে, যে পরের ভাজকটা দিয়ে ভাগশেষ ভাগ করলেই আমাদের ভাগশেষ যেটা থাকবে সেটাই মিলে যাবে। কিন্তু আমি যেটা প্রথমে করলাম, এখানে ভাগফলটাকে 1 বসিয়ে ভাজকের সাথে গুণ করে ভাগশেষ যোগ করে ভাজ্যটা বের করে নিয়ে পরেরটা আমরা ভাগশেষ বের করছি, এক্ষেত্রে কিন্তু এটা দরকারই নেই মেলানোর। অর্থাৎ এটা যদি মেলেও তবেও হবে, যদি না মেলেও তবেও হবে, অর্থাৎ দুটো ক্ষেত্রে এটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে। তো তোমরা অবশ্যই দেখে নিও যে কোনটা করলে তোমাদের সুবিধা হবে, তোমরা সেই অনুসারে অঙ্কটি করে নিও। এবার দেখে যে পরবর্তী ভিডিও। এবার দেখুন যে পরের অঙ্ক। দেখো পরের অঙ্ক বলেছে একটি সংখ্যাকে যদি 357 দিয়ে ভাগ করা হয় তবে 39 ভাগশেষ থাকে। যদি সংখ্যাটিকে 17 দিয়ে ভাগ করা হয় তবে কত ভাগশেষ থাকবে? এক্ষেত্রে কিন্তু দেখো আগের অঙ্কটির মতো একই রকমভাবে আমরা কি করব, প্রথমে দেখো 17 দিয়ে এটাকে মিলিয়ে দেখব, যদি ভাগ চলে যায় তাহলে আমাদের করার দরকার হবে না। তাহলে 17 দিয়ে কি এটা ভাগ যাচ্ছে কিনা আমরা দেখে নিই। 17 দুগুণী 34, 1 7 17 17, দেখো ভাগ চলে যাচ্ছে। তাহলে আমাদের এই জিনিসটা প্রথম পার্টটা করার দরকার নেই। আমরা কি করব, এই 17 দিয়ে ডাইরেক্ট আগের ভাগশেষকে ভাগ করে দেবো, অর্থাৎ 17 ভাগ 39, 17 দুগুণী 34, অ্যান্সার থাকছে 5। তাহলে এটাই হচ্ছে অঙ্কের উত্তর। তো একটুখানি বুঝে নিয়ে অঙ্কটি করো যে পরের ভাগশেষ দিয়ে যদি আগের ভাজকটাকে অর্থাৎ পরের ভাজকটা দিয়ে আগের ভাজকটাকে যদি ভাগ করি, ভাগ করলে যদি মিলে যায় তখন কি আমরা কি করব, এই ভাজকটা দিয়ে অর্থাৎ পরের ভাজকটা দিয়ে আগের ভাগশেষকে ভাগ করে যেটা ভাগশেষ আসবে সেটাই উত্তর হয়ে যাবে। এবার দেখে নাও যে পরের অঙ্ক। দেখে নাও পরের অঙ্কে কি বলা আছে, একটি সংখ্যাকে যদি 5 দিয়ে ভাগ করা হয় তবে 3 ভাগশেষ থাকে। যদি সংখ্যাটির বর্গকে 5 দিয়ে ভাগ করা হয় তবে কবে ভাগশেষ থাকবে? এখানে কিন্তু সংখ্যাটির বর্গকে বলা হয়েছে, আগের অঙ্কগুলো কিন্তু নর্মাল সংখ্যা ছিল, এটা বর্গকে বলা হয়েছে। সেক্ষেত্রে কী করতে হবে খেয়াল করে দেখো, আমাদের কি বলা ছিল, যদি কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত থাকবে? ভাগশেষ থাকে হচ্ছে 3। আর ওই সংখ্যাটির বর্গকে বলা আছে, অর্থাৎ এই সংখ্যাটি যা থাকবে তার বর্গকে যদি 5 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত থাকবে? এক্ষেত্রে কিন্তু আমরা এই আগের নিয়মটাকে ব্যবহার করতে পারবো না, কারণ এটা কিন্তু বর্গের সূত্র। তো এক্ষেত্রে কিন্তু আমি যে প্রথম যে আগের অঙ্কটা দেখিয়েছিলাম, অর্থাৎ 7 নম্বর অঙ্কটা আমি যখন দেখিয়েছিলাম তখন যে এখানে ভাগফলটাকে 1 বসিয়ে অঙ্কটা করেছিলাম, সেই নিয়মে অঙ্কটিকে আমরা করব, তাহলেই কিন্তু আমরা এটাকে মেলাতে পারবো। তো এখানে ভাগফলকে যদি 1 বসাই তাহলে এখানে ভাজ্য কত হবে? ভাজ্য হবে 5 অক্ষে 5, 5 আর 3 8, অর্থাৎ ভাজ্য বেরিয়ে গেল 8। এবার এখানে কি করতে হবে? স্কোয়ার বলেছে, অর্থাৎ 8-এর স্কোয়ারকে এখানে বসাতে হবে। 8-এর স্কোয়ার করলে 8 8 64, এই 64কে 5 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 5 অক্ষে 5, 1 4, 5 দুগুণী 10, অ্যান্সার দাঁড়াচ্ছে কত? 4।
এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর, অপশান সি হচ্ছে উত্তর। তো এই প্রসেসটা যদি তুমি একবারে করো তাহলে কিন্তু এই ভাগ যাচ্ছে কি যাচ্ছে না এই জিনিসটা দেখা লাগবে না। তোমরা একটু ভালো করে বুঝে নাও, এই যে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না এই জিনিসটা যদি যতক্ষণ দেখবো ততক্ষণ কিন্তু আমাদের এক বসে ভাজ্য বের করে নিয়ে পরেরটা আমরা বের করতে পারবো। তো একটু বুঝে করো যে কোন প্রসেসটা করলে আমাদের একবারে ক্লিয়ার হচ্ছে, সেই প্রসেসগুলোকে অবশ্যই অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু অঙ্ক তাড়াতাড়ি হবে, তেমনি সহজে বুঝতেও সুবিধা হবে। তো আজকের ভিডিওতে তোমাদের কতগুলি অঙ্ক তোমাদের দেখালাম। তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানো যে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো, এবং যদি উপকার হয় অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও কোনো বন্ধুর কাছে, যাতে তারাও সমানভাবে উপকৃত হতে পারে। তো অঙ্কগুলি থেকে তোমরা উপকৃত হয়েছে কিনা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও, এবং অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লেখো যে তোমাদের কোন ধরনের অঙ্কের প্রয়োজন, কোন অঙ্কগুলি তোমাদের অসুবিধা, এবং সেই অঙ্কগুলি অবশ্যই তোমাদের করাবো, কোনো ভিডিওর মাধ্যমে সেগুলোকে বোঝানোর চেষ্টা করব। তো আমার সাথে দেখা হবে প্রতি বুধবার। আমি ডব্লিউপি স্পেশাল ক্লাস নিয়ে হাজির হব তোমাদের সামনে প্রতি বুধবারে। যতদিন না পর্যন্ত এক্সাম হচ্ছে ততদিন আমি এইভাবেই ক্লাস করাতে থাকবো প্রত্যেক বুধবারে, এবং বাকি যে দিনগুলো থাকবে সেই দিনগুলোকে যেমনভাবে নর্মাল ক্লাস হচ্ছিলো অর্থাৎ নর্মাল অধ্যায়ের ওপর পার্ট বাই পার্ট আমি তোমাদের করাতে থাকবো। তো অবশ্যই বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনকে প্রেস করে রাখো, যাতে সহজেই তোমাদের কাছে ভিডিওগুলো নোটিফিকেশান চলে যেতে পারে। এবং তোমাদের একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটি হচ্ছে তোমরা যদি চাও আমার সাথে কথা বলতে বা সরাসরি সংযোগ করতে, তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হতে পারো। টেলিগ্রাম চ্যানেল সৌমেন একাডেমি বলে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে সেখানে। তো টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও, সেখানেই তোমরা গুরুত্বপূর্ণ নোটও পেতে পারো, এবং বিভিন্ন ধরনের অঙ্ক তোমাদের ওখানে দেবো, যাতে তোমাদের এক্সামের প্রস্তুতি নিতে সুবিধা হয়। তো তোমাদের বলবো অবশ্যই জয়েন করো টেলিগ্রাম চ্যানেলে, যাতে সহজেই তোমাদের প্রস্তুতি নিতে সুবিধা হয়। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে আরও নতুন কোনো টাইপের সাথে। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য।